মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা কিভাবে কাজ করে তা বুঝতে হলে একটা মূল ধারণা জানতেই হবে, আর সেটা হলো ক্ষমতার স্বতন্ত্রীকরণ। তো চলুন এই ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক কিভাবে সরকারের ক্ষমতাকে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে কোনো একটা অংশই সবকিছুর মালিক হয়ে উঠতে না পারে। ভাবুন তো, ঠিক এই চ্যালেঞ্জটাই ছিল মার্কিন সংবিধানের নির্মাতাদের সামনে, বিশেষ করে জেমস ম্যাডিসনের মতো মানুষেরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজছিলেন। তাদের জন্য সবচেয়ে বড় কাজ ছিল শক্তি আর স্বাধীনতার মধ্যে একটা নিখুঁত ভারসাম্য তৈরি করা। তো এই বিরাট চ্যালেঞ্জের সমাধানটা আসলো কোথা থেকে? তারা আসলে একটা বেশ পুরনো কিন্তু দারুণ কার্যকর একটা আইডিয়ার উপর ভরসা রেখেছিলেন। আর সেই সমাধানটা ছিল ক্ষমতাকে এক জায়গায় জমা হতে না দিয়ে সরকারের বিভিন্ন শাখার মধ্যে সেটাকে ভাগ করে দেওয়া। এই ধারণাটার শেকড় কিন্তু অনেক গভীরে। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের লেখালেখিতেও এর খোঁজ পাওয়া যায়। তবে ফরাসি দার্শনিক মন্টেস্কো তার বিখ্যাত বই দ্য স্পিরিট অফ লজে বিষয়টাকে একেবারে গুছিয়ে সবার সামনে আনেন। মূল কথাটা খুবই সহজ, ক্ষমতা ভাগ করে দিলেই সাধারণ মানুষের স্বাধীনতা সুরক্ষিত থাকবে। জেমস ম্যাডিসনের এই কথাটা শুনলে বোঝা যায় বিষয়টা তাদের কাছে কতটা সিরিয়াস ছিল। তাদের কাছে একটা হাতে সব ক্ষমতা চলে আসা মানেই ছিল স্বৈরতন্ত্র, আর এটা তারা যে কোনো মূল্যে আটকাতে চেয়েছিলেন। তো চলুন দেখি এই থিওরিটাকে বাস্তবে কিভাবে কাজে লাগানো হলো। মার্কিন সংবিধানে কিন্তু এই ক্ষমতার ভাগাভাগিটা খুব পরিষ্কারভাবে বলে দেওয়া আছে, যা আসলে পুরো সরকারের মূল কাঠামোটা তৈরি করে। মানে সংবিধানের প্রথম 3টে আর্টিকেলেই কিন্তু পুরো খেলার নিয়মটা ঠিক করে দেয়া হয়েছে। কংগ্রেসের কাজ আইন বানানো, রাষ্ট্রপতির কাজ সেই আইন চালু করা, আর বিচার বিভাগের কাজ হল আইনের সঠিক ব্যাখ্যা দেওয়া। দেখতে কিন্তু বেশ সহজ আর পরিষ্কার, তাই না? এখানেই একটা প্রশ্ন চলে আসে, যদি প্রত্যেকটা শাখা একদম একা একা স্বাধীনভাবে কাজ করে তাহলে তো সরকারই অচল হয়ে যেতে পারে, তাই না? এখানেই আসল মজাটা। এই সহজ আর পরিষ্কার বিভাজনটাই কিন্তু পুরো গল্প নয়। আসলে যারা সংবিধানটা বানাচ্ছিলেন তারা খুব ভালো করেই জানতেন যে ক্ষমতাকে পুরোপুরি আলাদা করে দিলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। তাই তারা এর সাথে আরও একটা দুর্দান্ত জিনিস যোগ করেন, যা পুরো সিস্টেমটাকে সচল রাখে, আর সেটাই হল চেকস অ্যান্ড ব্যালেন্সেস বা নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতি। তার মানে ব্যাপারটা শুধু ক্ষমতা ভাগ করা নিয়ে নয়, বরং প্রত্যেকটা শাখাকে এমন কিছু ক্ষমতা দেয়া হয়েছে যা দিয়ে তারা অন্য শাখাকে আটকাতে পারে বা তাদের কাজে নজর রাখতে পারে। এর ফলে একটা পারস্পরিক নিয়ন্ত্রণের জাল তৈরি হয়। আচ্ছা, থিওরি তো অনেক হলো, চলুন এবার কিছু আসল উদাহরণ দেখা যাক কিভাবে এই সিস্টেমটা প্রতিদিন কাজ করে। এটা শুধু বইয়ের কথা নয়, এটা মার্কিন সরকার ব্যবস্থার একেবারে হাড়ে মজ্জায় মিশে আছে। এই টেবিলটা একবার দেখুন, কি দারুণ একটা ব্যাপার। এখানে কেউই কিন্তু একা রাজা নয়। রাষ্ট্রপতি হয়তো কংগ্রেসের বিল আটকে দিতে পারেন, কিন্তু সেই কংগ্রেসই আবার রাষ্ট্রপতিকে পদ থেকে সরিয়ে দিতে পারে। আবার ধরুন, সুপ্রিম কোর্ট কংগ্রেসের বানানো আইন বাতিল করে দিতে পারে, কিন্তু সেই কোর্টের বিচারপতিদের নিয়োগ দেন রাষ্ট্রপতি, আর তাতে সায় দেয় কংগ্রেস। এটা একটা চলতেই থাকা যুগ নেওয়ার খেলা। ভাবুন একবার, কংগ্রেস একটা আইন বানালো, আর প্রেসিডেন্ট শুধু একটা না বলে ভেটো দিয়ে সেটাকে থামিয়ে দিতে পারেন। এটা শাসন বিভাগের হাতে থাকা অন্যতম শক্তিশালী একটা ক্ষমতা, যা ক্ষমতার ভারসাম্য ধরে রাখে। আমার অন্যদিকে দেখুন, দেশের নিরাপত্তার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়েও রাষ্ট্রপতির ক্ষমতা কিন্তু নিরঙ্কুশ নয়। তিনি ভলেই সশস্ত্র বাহিনীর প্রধান হতে পারেন, কিন্তু যুদ্ধ ঘোষণা করার বা তার জন্য টাকা বরাদ্দ করার ক্ষমতাটা একচেটিয়াভাবে কংগ্রেসের হাতে। ক্ষমতার অপব্যবহার আটকানোর জন্য এটা একটা চমৎকার ব্যবস্থা। এই পুরো ব্যাপারটা বোঝার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের প্রসেসটা একটা দুর্দান্ত উদাহরণ। এখানে খেয়াল করুন, রাষ্ট্রপতি, যিনি শাসন বিভাগের প্রধান, তিনি নাম প্রস্তাব করছেন, কিন্তু সেই নামের উপর চুলচেরা বিশ্লেষণ আর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা সেনেটের হাতে, যা আইন বিভাগের অংশ। এমনকি সাধারণ মানুষও এখানে মতামত জানাতে পারে। এটা পরিষ্কার দেখিয়ে দেয় যে বিচার বিভাগ তৈরিতে বাকি দুটো শাখার কতটা গভীর ভূমিকা রয়েছে। তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? মার্কিন সিস্টেমটা কি সত্যিই ক্ষমতা আলাদা করার ওপর দাঁড়িয়ে আছে, নাকি এর পেছনের গল্পটা আরও গভীর? এই স্লাইডটা কিন্তু আসল সত্যিটা তুলে ধরে। কাগজে কলমে যেটা মনে হয় ক্ষমতার কঠোর বিভাজন, বাস্তবে সেটা আসলে ক্ষমতার একটা অংশীদারিত্ব। শাখাগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন তো নয়ই, বরং একটা নিয়ন্ত্রিত উপায়ে একে অপরের ওপর পুরোপুরি নির্ভরশীল। সুতরাং আসল উদ্দেশ্যটা কিন্তু শাখাগুলোর মধ্যে দেয়াল তোলা ছিল না, বরং এমন একটা সিস্টেম তৈরি করা যেখানে একজনের ক্ষমতা বা উচ্চাকাঙ্ক্ষা অন্যজনের উচ্চাকাঙ্ক্ষা দিয়ে নিয়ন্ত্রিত হবে, আর এইভাবেই দিন শেষে সাধারণ মানুষের স্বাধীনতা সুরক্ষিত থাকবে।
কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, প্রায় ২৫০ বছর আগে যে সিস্টেমটা স্বৈরতন্ত্র আটকানোর জন্য তৈরি হয়েছিল, সেটা আজকের এই চরম রাজনৈতিক বিভাজনের সময়ও কি একইভাবে কাজ করছে, নাকি এই ভারসাম্য রাখতে গিয়েই সরকার মাঝে মাঝে অচল হয়ে পড়ছে? এই ভারসাম্য আর অচলাবস্থার মাঝের সূক্ষ্ম রেখাটা নিয়ে কিন্তু ভাবার অনেক সুযোগ আছে।